নমস্কার প্রত্যেক দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা পূর্ব নির্দিষ্ট ছিল, সেটা হচ্ছে বৃহস্পতির পুনরায় মকর রাশিতে বক্রগতিতে প্রত্যাবর্তন। তো আপনারা যারা আমার আগের অনুষ্ঠান দেখেছেন, যখন বৃহস্পতি মকর রাশি ছেড়ে পরবর্তী স্টেপে সে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল, তো সেই অবস্থাতে আমি একটা ডিটেলড ভিডিও বানিয়েছিলাম এবং পরবর্তীকালে যখন পুনরায় ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে বক্রগতি হওয়ার পরে বৃহস্পতির, তারপরেও একটা ভিডিও করেছিলাম, নবাংশ ভিত্তিক কিছুটা আলোচনাও করেছিলাম। তো সেই আলোচনার সূত্র ধরেই বর্তমান আলোচনাটা করব। যারা মনে করছেন যে যদি কোনো জায়গায় লিঙ্ক পেতে অসুবিধে হয়, তাহলে দেখবেন ভিডিওর ডেসক্রিপশানে আমার পুরনো ভিডিও আছে, সেটার সাথে একটু লিঙ্ক করে নেবেন, তাহলে আলোচনাটার মধ্যে একটা কন্টিনিউয়েশন থাকবে। যাই হোক, এটা একটা ডিটেলড আলোচনা করব, কারণ এটি এই ঘরে বৃহস্পতি পরবর্তী 11 বছরের জন্য শেষ একটা প্রবেশ, এবং এর মার্গী হওয়ার পরের সময়টাও পারলে কিছুটা বলে দেব, যদি আজকে সেরকম রেসিডুয়াল টাইম কিছু থাকে, তাহলে আর এক জিনিস নিয়ে বারবার ভিডিও করার দরকার পড়বে না। তো যাই হোক, আলোচনা শুরুর প্রাক্কালে আপনাদের বলবো, যারা ভিডিও দেখছেন তারা শেয়ার করবে দয়া করে, আর প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন, বাট শেয়ার করবেন অবশ্যই, যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পায়। একদম আলোচনা শুরুর প্রাক্কালে কতগুলো ডেট সম্পর্কে আপনাদের বলে দিই, যে বৃহস্পতি বকরি হয়েছে অ্যাকচুয়ালি 20 জুন 2000 এই বছরে 21 সালে 20 জুন বৃহস্পতি বকরি হয়েছে। কত ডিগ্রিতে? না 8 ডিগ্রি 5 মিনিট 7 সেকেন্ডে কুম্ভ রাশিতে বকরি হয়ে সে নিচের দিকে নামতে শুরু করেছে। বৃহস্পতি যখন বকরি হয় তখন মোটামুটি সে অ্যারাউন্ড 10 ডিগ্রির মতন নামে। তো সেই হিসেবে 8 ডিগ্রি 5 মিনিট 7 সেকেন্ড থেকে সে নামতে শুরু করেছে, তখন রাহু নক্ষত্রে ছিল। পরবর্তীকালে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে, এবং এই পুরো বক্রগতিটাই ও ধনিষ্ঠা নক্ষত্রতেই ঘটবে। ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আগে আলোচনা করে দিয়েছি, সুতরাং সেটাকে এই পার্টে বাদ রাখছি। তো আগামী 15ই সেপ্টেম্বর অ্যারাউন্ড 4টে কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে, যদি এক্স্যাক্ট টাইমটা ধরেন তাহলে সেটা অ্যারাউন্ড 4টের একটু আগে, 2-1 মিনিট আগে, 15ই সেপ্টেম্বর সে মকর রাশিতে পুনরায় প্রবেশ করবে বৃহস্পতি, এবং পুনরায় প্রবেশ করে 18ই অক্টোবর বেলা 11টা 38 পর্যন্ত সে প্রায় 2 ডিগ্রির মতো নামবে। কতটা নামবে? না 28 ডিগ্রি 13 মিনিট 42 সেকেন্ড, এতটা দূরত্ব পর্যন্ত নামবে। তার মানে পুরো 2 ডিগ্রিও নামবে না, একটা নবাংশ পুরো নামছে না, একটা নবাংশের অর্ধেকটা পর্যন্ত নামছে। আমাদের মকর রাশির শেষ যে নবাংশ আছে সেটা হচ্ছে কন্যা রাশি। তো সেই কন্যা রাশির মোটামুটি 50% পার্ট পর্যন্ত জুপিটার এক্ষেত্রে আসতে পারবে, তারপরেও ডাইরেক্ট হয়ে যাবে। 18ই অক্টোবর বেলা 11টা 38 ডাইরেক্ট হবে, এবং ডাইরেক্ট হয়ে আস্তে আস্তে প্রথম 3-4 দিন একদম স্তব্ধ থাকবে, তারপরে গতি নেবে, গতি নিয়ে আস্তে আস্তে ভেলোসিটিটাকে বাড়িয়ে 20 নভেম্বর সকাল 10টা 52 পরবর্তী 11 বছরের জন্য ক্যাপ্রিকর্নকে ছেড়ে দিয়ে ও পুনরায় কুম্ভ রাশিতে গোচর করবে। সেটা ফ্রেশ গোচর শুরু হবে। কুম্ভ রাশির গোচরটা দুটো পার্টে ভাগ আছে। একটা হচ্ছে এই 5.5 মাস থাকলো, যেটা এপ্রিল মাসের মোটামুটি মিড পার্ট থেকে এই 15ই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 5.5 মাস পর্যন্ত থাকলো, এবং পরের ফেজটা হচ্ছে 20 নভেম্বর থেকে স্টার্ট হবে, এবং সেটাতে ও প্রায় ধরুন মিড এপ্রিল পর্যন্ত আবার থাকবে। এটাই হচ্ছে কুম্ভ রাশির পর্যায়ক্রমে দুটো গোচর। কুম্ভ রাশি থেকে কিন্তু আলটিমেটলি বৃহস্পতি মীন রাশিতে ঢুকে যাবে, এবং মীন রাশিতে বৃহস্পতি চলে যাবে প্রায় 29শে জুলাই সামনের বছর 14 ডিগ্রি 34 মিনিট 56 সেকেন্ডে। তো বুঝতেই পারছেন, ও যখন বকরি হবে 29 তারিখে গিয়ে মীন রাশিতে, তো 10 ডিগ্রির কাছাকাছি যখন নামবে তখন আর কুম্ভ রাশিতে ঘুরে আসবে না। তার মানে কুম্ভ রাশির গোচরটাকে বাইফার্কেট করা আছে। একটা গোচর ও পেল
এই জাস্ট এবছরে 5.5 মাসের, এবং পরবর্তী যেটা পাবে নভেম্বরের 20 থেকে মোটামুটি এপ্রিলের মিড পর্যন্ত, সেই যে সময়টা পাবে সেটা হচ্ছে ও থাকবে, আমি টেন্টেটিভলি হিসেব করে দেখেছি ওই 10.5 মাসের মতো। তার মানে বৃহস্পতি প্রায় 11.5 মাস, 1 বছর আমরা রাফলি বলি, কিন্তু অ্যাকচুয়ালি 1 বছর থাকে না, 1 বছরের থেকে একটু কম সময় থাকে। তো এক্ষেত্রে কিন্তু তার থেকেও কম সময় ও কুম্ভ রাশিতে গোচর করছে, তাও দুটো ভাগে ভাগ করে। মীন রাশিতে কিন্তু ও পুরো 1 বছরই থাকবে, আমি হিসেব করে দেখেছি পুরো 1 বছর থাকবে। তো যাই হোক, সেই আলোচনাটা পরবর্তীকালে হবে। এখন আমাদের একদম মকর রাশির জাংচারে, আজকে যখন আমি অনুষ্ঠান করছি তখন একদম মকর রাশির জাংচারে রয়েছে, 1 ডিগ্রির থেকেও কম রয়েছে। তো মকর রাশিতে প্রবেশ করার ফলে কি হবে, আপনাদের আমি দুটো কথা খুব স্পেসিফিক্যালি বলে রাখছি। প্রথমত, গ্রহ তার ব্যারিয়ারটা কিন্তু বোঝে না, যে ওখানে আমরা একটা আমাদের হিসেবের সুবিধার্থে একটা দাগ টেনে রেখেছি যে এইখানে ক্যাপ্রিকান শেষ হচ্ছে, এখান থেকে কুম্ভ শুরু হচ্ছে। প্ল্যানেট তার সিলেস্টেরিয়াল মোশন অনুসারে, তার ফেনোমেনন ঘটনা প্রবাহ অনুসারে কখনো বকরি হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, কখনো মার্গী হচ্ছে। গ্রহ কোনো সময় বকরি হয় না, বহুবার আলোচিত হয়েছে। প্রত্যেক গ্রহই তার নির্দিষ্ট মানে যে উপবৃত্তাকার কক্ষপথে সে পরিভ্রমণ করে। আমরা তর্কের মানে হিসেবে সুবিধার্থে সেটাকে বৃত্তাকার ধরে নিই, অ্যাকচুয়ালি উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। আমাদের পৃথিবীর সাপেক্ষে মনে হয় অনেক সময় যে গ্রহটা পেছন দিকে চলে আসছে, তখন আমরা সেই ফেজটাকে বকরি বলি অ্যাকচুয়ালি। তো বৃহস্পতি প্রত্যেক বছরই প্রায় 4 মাস 3-4 দিন সময়, 118 থেকে 124 দিনের মতন সময় বৃহস্পতি বকরি থাকে, প্রত্যেক বছর থাকে। তো এবছরও থাকছে, এবং আগামী 18ই অক্টোবর গিয়ে সে মার্গী হবে। তো হিসেব করে দেখুন, সময়টা মোটামুটি 123 দিনের মতনও থাকছে। তো বকরির এফেক্টটা কবে থেকে দেওয়া শুরু করেছে? এফেক্টটা কিন্তু 26শে অগস্টের পর থেকেই দেওয়া শুরু করেছে। বকরির এফেক্ট মানে মকর রাশিতে প্রবেশ করলে যে এফেক্টটা বৃহস্পতি দেবে, সেটা কোনো এক ফাইন মর্নিং থেকে স্টার্ট হয় না, এরকমভাবে হয় না। সব কিছুরই একটা প্রবাহ রয়েছে। একটা বিশেষ করে বড় গ্রহ সে যখন আসবে, তার একটা পরিমণ্ডল সে নিয়ে আসবে, যখন যাবে সে পরিমণ্ডলটাও নিয়ে যাবে। তো স্বাভাবিক ব্যাপার। এভাবে বৃহস্পতি যখন আমাদের একদম এক্স্যাক্ট যদি ডেট ভাবেন, সেটা 15ই সেপ্টেম্বরও প্রবেশ করছে, কিন্তু তার ফলটা কিন্তু ও মোর অর লেস 21 দিন আগে থেকেই দেওয়া শুরু করেছে। আমি আপনাদের একদম যাকে বলা যায় অবজারভেশন মাধ্যমে বলছি, 26শে অগস্টের পর থেকেও ফলটা দেওয়া শুরু করেছে, এই গড়ে এসে যে ফলগুলো দেবে পরবর্তী 2 মাসের জন্য। বিশেষ করে বকরি থাকাকালীন, বকরি থাকবে এই ঘরেও 33 দিন। তো 33 দিন, তারপরে গতি নিতে আরও 3-4 দিন সময় লাগবে। তার মানে মোরলেস 40 দিন যে ফলটাও দেবে মকর রাশিতে জুপিটার, সেই ফলটা কিন্তু 26শে অগস্ট থেকেই দেওয়া শুরু করে দিয়েছে। অল্প অল্প করে যত দিন যাচ্ছে তত ফলের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এবার আপনারা প্রশ্ন করবেন যে সেই ফলটা কি, সেটাই আমাদের আলোচ্য বিষয়। ফলটা কি? দেখুন, মকর রাশি হচ্ছে আপনাদের অনেকবার আলোচনায় হয়েছে, মকর রাশি আপনারা জানেন চর রাশি, শনির রাশি, শনির মূল ত্রিকোণের 12 ভাবের রাশি। শনি সেখানে নিজে বসে রয়েছে বক্রগতিতে। কালপুরুষের 10ম ঘর মানে এটা কর্মের ঘর। আমরা কর্ম বলতে নর্মালি আমরা চাকরি বাকরি সব কিছুকেই, ব্যবসা, এগুলোকেই আমরা ডিনোট করি। অ্যাকচুয়ালি শুধুমাত্র এটা নয়, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই সেটাও একটা কর্ম। কর্ম ছাড়া এই জীবদ্দশায় মেটেরিয়াল লাইফে আপনি কখনো স্টে করতে পারবেন না। আমি অনুষ্ঠান করছি, আমি সকালবেলা কিছু খেয়েছি, তো খাবারগুলো এখন শরীর হজম করছে, পরিপাক করছে, সেটাও একটা কর্ম হচ্ছে। আপনার জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক, কর্মের ফলটার উপরে আপনার কোনো দায় নেই। তো সেই কারণেই স্যাটার্নকে দেওয়া হয়েছে। স্যাটার্নের মতন সব থেকে পবিত্র প্ল্যানেট আমাদের কর্মকে ডিকোড করবে অ্যাকচুয়ালি। তো মকর রাশি হচ্ছে অ্যাকচুয়ালি একটা জাজের ঘর। সে ন্যাচারাল জাস্টিস করে। কীরকমভাবে ন্যাচারাল জাস্টিস করে না, আমরা শনি যখন এই ঘর থেকে বেরিয়ে যায়, অ্যাকচুয়ালি শনি যখন তার মূল ত্রিকোণ থেকে বেরিয়ে যায়, তার পরবর্তী 25 বছর প্রায় পরে, 24.5 বছর মতন পরে, সে পুনরায় মকর রাশিতে প্রবেশ করে। মানে কুম্ভ থেকে স্টার্ট করে মকরে প্রবেশ করা।
তো সেই মকরে প্রবেশ করে আমরা মীন রাশি থেকে শনির যে গোচর ভোগ করলাম, ধরুন মীন রাশি থেকে মোটামুটি শনির গোচর শুরু হয়েছে 94 সালের শেষ 95 এরকম সময় থেকে হয়তো হবে, আমি রাফলি বলছি। তো সেইখান থেকে 24শে জানুয়ারি 2020 এই সময়ে আসার মোটামুটি 1-1.5 মাস আগে পর্যন্ত যে সময়টা আমরা ভোগ করেছি, এই সময়টার মধ্যে আমরা যে তুল্যমূল্য নেগেটিভ পজিটিভ যত রকম কাজ আমরা করেছি, কিছু কাজ আমরা বুঝতে পারি যে আমরা পজিটিভ করেছি বা নেগেটিভ করেছি, কিছু কাজ আমরা বুঝতে পারি না। আমরা সেটাকে নিজের কর্ম যখন ফল আসে তখন আমরা বুঝতে পারি যে না, আমরা কাজটা হয়তো ভুল করেছিলাম বা ঠিক করেছি। একদম মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলছি, কোনো স্পিরিচুয়াল এফেক্ট থেকে না। তো মিন থেকে একদম ধনু রাশির 26°40' পর্যন্ত যে অংশটা আছে, অর্থাৎ শুক্রের নক্ষত্রের শেষ পর্যন্ত যে আমরা মেটেরিয়াল কর্ম করি 24.5 বছরে, সেই কর্মের ফল আমাদের শনি যখন আমাদের মকর রাশিতে ক্যাপ্রিকর্নে প্রবেশ করে তখন সে ফল দেওয়া শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন ফল অলরেডি দিচ্ছে, সার্বিক ফল দিচ্ছে। শনির ফল বুঝতে পারবেন কিভাবে? শনি কোনোদিন লোকালাইজড ফল দেয় না। শনি যখন ফল দেবে, বা বৃহস্পতিও কিছুটা, শনি সবসময় কম্প্রিহেন্সিভ ফল দেয়, অর্থাৎ লেন্থ অ্যান্ড ব্রেথ তার এফেক্ট কম বেশি সবাই বুঝতে পারবে। তা আমি আর ভাঙাচ্ছি না, যে ফলটা আপনারা বুঝতে পারছেন সেটা আমাদের প্রত্যেকেরই কৃতকর্মের ফল। এবার আপনি বলবেন যে আমি তো কোনো অপরাধ করিনি। হ্যাঁ, আমরা ক্লাস্টারের মধ্যে রয়েছি। ক্লাস্টারের মধ্যে থাকলেও অনেক সময় আমরা অনেক অন্যায় চোখের সামনে দেখতে পাই, যেটা ঘটে। আমরা ভাবি যে প্রতিবাদ করলে বা কিছু বললে হয়তো তার নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, পরিস্থিতি পরিবেশ আগের মতো নেই। মানে পূর্বকালে যেরকম থাকতো যে কেউ প্রতিবাদ করলে সেটাকে অ্যাডমায়ার করা হতো, এখন করে না। রাস্তাঘাটেই দেখবেন অনেক সময় আপনি লোকাল বাসে করে যাচ্ছে, আমরা সবাই বাস ট্রামে চড়ি, তো সেই বাসটি হয়তো কোনো একটি গাড়িকে গিয়ে ধাক্কা লাগিয়ে দিল। তো যে গাড়িটি চড়ছে সেই গাড়ির লোক হয়তো এসে বাস ড্রাইভারকে বলতে, তুমি যে এরকম ধাক্কা লাগালে সেটা কি ঠিক করলে? তখন দেখবেন বাসের লোকগুলোই প্রকারান্তে চিৎকার করে উঠবে, এই ছাড়ুন ছাড়ুন, এখন চলুন, অফিস আছে, তারা আছে, অমুক তমুক, সব ঝামেলা। মানে আমরা কিন্তু প্রকারান্তে যে বাস ড্রাইভারের যে অন্যায়টা, সেই অন্যায়টাকে কিন্তু ওভারল্যাপ করে দিলাম। এরকম ছোট্ট ছোট্ট অন্যায় আমরা প্রত্যেক মুহূর্তে কম বেশি জ্ঞাতে অজ্ঞাতে করতে থাকি। তো সেই অন্যায়টা যখন একসাথে অ্যাকুমুলেট হয়ে আমাদের ফল দেওয়া শুরু করে, তখন এরকম ফল দেয়। যত দিন বাড়ছে, আমাদের মেটেরিয়াল চাহিদা বাড়ছে, সুতরাং আমাদের অন্যায় করার প্রবণতাটাও বাড়তে থাকবে। কারণ সব কিছুর রিসোর্স তো একটা সীমিত আছে, আপনি তার থেকে বেশি ব্যবহার করতে পারেন না। কোনো প্রাণী করে না যতটা খাবার, কোনো প্রাণী কোনোদিন মাস খাবারই বাজার নিয়ে যায় না, কেউ গিয়ে বাড়িতে প্রকৃতির কোনো জিনিসের ব্যতি রেখে কখনো তারা কোনো জিনিসের অপচয় করে না। তাদের যতটা খিদে পাবে ততটা তারা খেয়ে নেয়, এবং জানে ওপরে একজন আছেন যিনি পরের দিনও খাবারের ব্যবস্থা করে দেবেন। এই ভরসাটায় তারা বেঁচে থাকে। তো তারা সেভাবেই বিশ্বাস করে। তার তো সেই লেভেল অফ কনসেন্স নেই যে ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর তাকে দিয়ে দেবে। ঈশ্বর যেহেতু পিতা প্রত্যেকের, সেহেতু ঈশ্বর তাকে তার জিনিস জুগিয়ে দেয়। কিন্তু আমাদের সেই বিশ্বাসের ঘাটতি রয়েছে, সেই জন্য আমরা স্টোর করা হ্যাবিট আছে। দেখবেন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার খেতে গেলে আবার একটা প্যাকেটও হাতে করে নিয়ে আসি। পৃথিবীর কোনো প্রাণীকে দেখবেন না কোনোদিন যে সে বাড়িতে নিয়ে যায়, এক্সেপ্ট তার সন্তানদের যদি কোনো খাদ্য খাওয়ানোর ব্যাপার না থাকে, তো সে ঠোঁটে করে নিয়ে যায় তার ছোট সন্তানদের জন্য। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। এছাড়া কেউ নিয়ে যায় না। এই অভ্যাসগুলো মানুষের মধ্যে রয়েছে। তো আপনি যদি আপনার পিতাকে অবিশ্বাস করেন তাহলে খুব বড় ব্যাপার, কারণ তিনি শুধুমাত্র আপনার পিতা নন, তিনি ব্রহ্মাণ্ডের পিতা। সমগ্র একটা তো ব্রহ্মাণ্ড নয়, অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, তার সবার পিতা। সুতরাং তাকে যদি অত বড় একজন পার্সোনালিটিকে, যদি অত বড় মানে সব থেকে বড় পার্সোনালিটিকে যদি আপনি অবজ্ঞা করেন, তো তার শাস্তি আমাদের পেতে হয় কম বেশি। আমরা সবাই পাই, আমি বলছি আমিও পাই। তো সেই হিসেবে এই ঘরটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের ঘর, যেখানে স্যাটার্ন এসে তার জাজমেন্ট করে এবং দেওয়ার চেষ্টা করে। এবার আপনি বলবেন যে আমি তো অনেক অন্যায় দেখতে পাচ্ছি, তার জাজমেন্ট হচ্ছে না। হ্যাঁ, আপনার আমার দেখার উপরে সব কিছু নির্ভর করে না। সব কিছুর একটা মেটেরিয়াল কর্মফল ভিত্তিক এফেক্ট আছে, সেই এফেক্ট অনুসারেই সে তার ফলটা দেয়।
আপনি আমি কোনো কিছু রুল তৈরি করে দিতে পারি না, রুলটা ফ্রেম আছে অলরেডি, সেই অনুসারেই কাজ হবে। এবার আপনার মনে হতে পারে তাড়াতাড়ি হলে ভালো হতো, হবে না। আবার অনেক সময় আপনার মনে হওয়ার আগেও কোনো কাজের এফেক্ট দেয়। কিন্তু এটা ন্যাচারাল জাস্টিসের ঘর, এটা মনে রাখবেন। কর্ম আমাদের কিরম করা উচিত, মানে শাস্ত্র আমাদের বলছে, মানে একদম পরাশরী হোড়া আমাদের বলছে 10th হাউসকে দেওয়া হয়েছে এমন কর্ম যে কর্মের মানে আমাদের জীবিত থাকা বা আমরা যদি কোনো পরিবারের সাথে অ্যাসোসিয়েটেড থাকি, সেই পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু উপাদান দরকার, একদম কোট আনকোট বলছি, আমার সামনে খোলা রয়েছে বই, সেইটুকু উপাদান ব্যতি রেখে আপনি যদি কোনো কর্মের ফল ভোগ করেন, তাহলে আপনার সাথে পাপ অ্যাসোসিয়েটেড হয়ে যাবে। তার কারণ ওই ঘরটা স্যাটার্নকে দেওয়া আছে। আপনি নিয়ে নেবেন, কিন্তু তার পাপের ফলটাও আপনাকে নিতে হবে, কারণ ওই ফলটা কিন্তু অন্য কারুর জন্য রাখা রয়েছে। এটা মাথায় রাখতে হবে। তো আমরা সেটাকে তো করি না। আমরা সবাই, আমি যে আপনাকে এত বড় বড় কথা বলছি, আমিও তো মাইনে পাই বা যাই পাচ্ছি না কেন, সবই তো কুড়িয়ে কাছে নিয়ে আসি নিজের জন্য, দরকার না লাগলেও জমিয়ে রাখি। তো আমরা সবাই করি, তার ফলটা আমাদের এভাবে পেতে হয়। এবার স্যাটার্ন এখানে চন্দ্রের নক্ষত্রে আছে। চন্দ্র দেখবেন আমাদের বড়মিহির পণ্ডিত মহাশয় যিনি বলে গেছেন, সেটা হচ্ছে পৃথিবীর তথা ভারতবর্ষের লগ্ন সম্পর্কে দুটো কথা বলে গেছেন। সেটা হচ্ছে কখনো মকর বলা আছে, কখনো সেটা বৃষ বলা আছে। বহু জায়গায় বৃষ ধরে করা হয়। তো বৃষ ধরে যদি করা হয় সেটা স্যাটার্নের ঘর থেকে 5th হাউস, আর যদি বৃষ ধরে না করা হয়, আর সেটা যদি বৃষ ধরে না করা হয়, যদি মকর ধরে করা হয়, তাহলে মকর থেকে এখন 5th হাউসে রাহু বসে রয়েছে এবং 11th হাউসে কেতু বসে রয়েছে। তো মকরকেই যদি আমরা ধরে নিই, মহাপণ্ডিত বলে গেছেন যেহেতু, তাহলে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর হার্ট বলা হয় এটা। ভারতবর্ষের যে অবস্থান, জিওগ্রাফিক্যাল লোকেশন এবং এখানকার যে ডাইভার্সিটি তথা এখানকার যে ভৌগোলিক পরিমণ্ডল, সেটা পৃথিবীর হার্ট বলা রয়েছে। আমি বলছি না, পণ্ডিতরা বলে গেছেন। তো সেই হিসেবে শনি যখন চন্দ্রের নক্ষত্রে বকরি থাকবে, তো এটা হচ্ছে অসম্ভব ডিমোরালাইজড টাইম। ডিমোরালাইজড কিসের থেকে না, আমাদের প্রত্যেকের মেটেরিয়াল চাহিদা আছে। আমাদের মেটেরিয়াল চাহিদা এক একজনের এক এক রকম আছে, কিন্তু আছে। সেটা ফুলফিল হতে বাধা দেবে স্যাটার্ন। বারবার বলছি কেন বাধা দেবে, আগেই ব্যাখ্যা করে বললাম। স্যাটার্ন তার নিজের কর্মের ঘরে বসে রয়েছে। স্যাটার্ন মেষ রাশিতে বসে থাক, স্যাটার্ন এই ঘর থেকে 7th হাউসে বসে থাক, স্যাটার্ন এই ঘর থেকে তার ধনুরাশিতে বসে থাক, বৃশ্চিক রাশিতে বসে থাক। স্যাটার্ন যেখানে দৃষ্টি দেবে বা যেই অংশে বসে থাকবে, সেই অংশকে স্যাটার্ন তার মতন চেষ্টা করবে। এটা তো কালপুরুষ তাকে দিয়েই দিয়েছে। তো এই ঘরকে সে স্ট্রিক্টলি অবজার্ভ করবে এবং যারা কোনো অন্যায় করবে তাদের তার কর্মফল অনুসারে শাস্তি দেবে। আমি স্যাটার্নকে নিয়ে কেন এত কথা বলছি, তার কারণ বহু মানুষ প্রশ্ন করেছে এখানে একটা গুরু সৌরী যোগ তৈরি হবে। অবশ্যই আপনি যদি একদম কপি বুক স্টাইলে বলেন, তাহলে গুরু সৌরী যোগ তৈরি হবে, কিন্তু এই গুরু সৌরী যোগের কোনো ফল 99% মানুষই পাবেন না। তার কারণ হচ্ছে শনি থাকবে নিয়ার অ্যাবাউট 13 ডিগ্রির কাছাকাছি, 13 ডিগ্রির থেকে একটু নিচেই থাকবে, আর বৃহস্পতি থাকবে 28 ডিগ্রির কাছাকাছি। এবার দুজনের মধ্যে 15 ডিগ্রির ডিফারেন্স শুধু নয়, দুজনের মধ্যে একটা নক্ষত্রের ডিফারেন্স আছে। তো সেই হিসেবে এর ফল শতকরা 5 ভাগও তৈরি হবে না। এবার আপনাদের আমি বলি, দুজনে কিন্তু খুব কাছাকাছি থাকলেও গুরু সৌরী যোগের ফলের ক্ষেত্রে কিছুটা তারতম্য আসে। আমি আলোচনা করেছি, ভিডিও আছে আমার এখানেই আছে, আপনারা দেখে নিতে পারেন। দুজনের মধ্যে মোটামুটি 7-8 ডিগ্রির ডিফারেন্স থাকলে খুব গতিশীলতা আসে। সব থেকে বেস্ট আসে 7 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে ডিফারেন্স থাকলে, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্সটা অনেক হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে দুজনেই বক্র গতিতে রয়েছে। যদিও শনি বৃহস্পতি বকরি হওয়ার আগেই তার বক্রতাটা কেটে যাবে, কিন্তু তাহলেও শনি কিন্তু অত দ্রুত তার মার্গী গতি নিতে পারে না। শনির অনেকটা সময় লাগে, 15 দিন মতন মোটামুটি সময় লাগে শনির 1 মিনিটের কাছাকাছি গতি পৌঁছাতে। তো বুঝতেই পারছেন, বৃহস্পতি তার আগে মার্গী হয়ে যাবে এবং বুধও মার্গী হবে একই দিনে। আপনাদের বেশ কিছুদিন আলোচনায় আগে একটা বলেছিলাম, 3টে প্ল্যানেট যখন একসাথে বকরি থাকবে, সেই যে ফেজটা, এই ফেজটা খুব ভালো ফেজ নয়, এটাকে ইমপ্রুডেন্ট ফেজ বলা হয়। খুব বেশি মেটেরিয়াল ডেভেলপমেন্ট আপনারা এখান থেকে পাবেন না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল একটা এনলার্জমেন্টের টাইম। আপনারা যদি কোনো মন্ত্র সিদ্ধ করতে চান, আপনারা যদি কোনো
স্পিরিচুয়ালি নিজেকে এভলভ করতে চান, নিজেকে শান্ত রাখার জন্য ধ্যান তপ এসবগুলো যদি শিখতে চান, তাহলে ইট ইজ দ্য বেস্ট টাইম। কবে থেকে শুরু হয়েছে না 26শে অগস্ট থেকে শুরু হয়েছে এবং এটা টেন্টেটিভলি অক্টোবর মাসের এন্ড পর্যন্ত থাকবে। এই সময় এই কাজগুলো এবং তার সাথে কিছু ডিপ ইনসাইট ইন্ট্রোস্পেকশন যদি করতে পারে তাহলে খুব ভালো। কারণ বৃহস্পতি মকর রাশিতে চলে আসলেই যেটা করবে সেটা হচ্ছে, আমি সিংহ রাশিতে যতদিন দৃষ্টি দিচ্ছিল ততদিন আপনাদের বলেছিলাম যে কোনো কিছু যদি পড়তে চান বা শিখতে চান তাহলে তার জন্য বেস্ট টাইম। এখন সে চন্দ্রের ঘরে দৃষ্টি দেবে, চন্দ্রের ঘরের একেবারে শেষের দিকে, মানে অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্রেরও সিংহ রাশির একটা প্রথম দিকের অংশে দৃষ্টিটা থাকবে। তাতে কিন্তু খুব একটা বেশি এডুকেশনের জায়গা অগ্রসর হওয়ার মতো পজিশনটা নেই, তার থেকে অনেক বেশি নিজেকে বোঝা, অর্থাৎ আপনি গত 3.5 মাসে যে যে জিনিসগুলো করেছেন সেই জিনিসগুলোর আপনি একটা ফলো আপ করতে পারবেন বা করতে যদি চান তাহলে সেটা করার জন্যই দ্য বেস্ট টাইম। এর বেশি কিন্তু কিছু প্রোডাক্টিভ ফল এই সময়টা দেবে না, এটা খুব কনস্ট্রেইন টাইম যাবে একটা। আপনারা আপনাদের প্রত্যেকের রেসপেক্টিভ জীবন দিয়ে বুঝতে পারবেন। আমাকে অনেক লোক ফোন করে বলেন যে আপনি খুব নেগেটিভ কথা বলেন। হ্যাঁ, আমি খুব নেগেটিভ মানুষ, খুব নাকারাত্মক মানুষ। হ্যাঁ, নাকারাত্মক মানুষ। আমি আপনাদের বহুদিন বলেছি যে আমি তো এখানে কোনো সিরিয়াল করি না যে আমাকে রংচং মেখে বসে যেটা আপনাদের মনোরঞ্জনের জন্য বলতে হবে সেটা, যেরকম কলাকুশলীরা আমাদের মনোরঞ্জনের জন্য সিনেমা করে, সিনেমার শেষ একটা হ্যাপি এন্ডিং হয় যতই দুর্দশাপূর্ণ আসুক না কেন, কারণ আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। যদিও এখনকার দিনের সিনেমাগুলো অনেক প্র্যাকটিক্যাল হয়, কিন্তু একটু 15-20 বছর আগে সিনেমায় চলে যান, যতই দুঃখ দুর্দশা হোক দেখবেন শেষ পর্যন্ত একটা হ্যাপি এন্ডিংই থাকে মোস্ট অফ দ্য ফিল্মে, বা সিরিয়াল সিনেমা নাটক যাই বলুন না কেন। তো আমার কাজ সেটা নয়, আমার কাজ সত্যি বলা। অন্তত যতটুকু পণ্ডিত বলেছেন আমি ডিকোড করছি, অ্যাকচুয়ালি আমি কিছুই বলছি না, এখানে যা লেখা আছে তা আপনাদের সামনে পড়ে দিচ্ছি। তো সেটা যদি শুনে খুব নেতিবাচক মনে হয় তো আমার কিছু করার নেই। নেতিবাচক ইতিবাচক বলে কিছু হয় না লাইফে, সব ইনসিডেন্টই আসবে এবং সেটাকে ফেস করতে হবে। রাত্রি হয়ে গেছে মানে আপনি যদি ভাবেন যে এটা খুব নেতিবাচক সময়, তো নালে বুঝবেন কি করে যে দিন হলে কীরকম লাগবে। একটার একটা ডিফারেন্স বোঝানোর জন্যই ভগবান সময়ের পরিবর্তন করে, ঋতু পরিবর্তন করে, কালের পরিবর্তন করে। নিরক্ষরেখায় যার জন্ম হয়েছে, নিরক্ষরেখার মোটামুটি 5 ডিগ্রির মধ্যে অবস্থানকারী যে সমস্ত মানুষের জন্ম হয়েছে তারা শীতকাল কোনো দিন দেখে না, তারা সবসময় উষ্ণ আর্দ্র এবং বৃষ্টি দেখে। আবার যে তুন্দ্রা অঞ্চলে জন্ম হয়েছে সে গরমকাল দেখে না। তো সেই জন্যই দেখবেন যে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষের বসবাস মোটামুটি নিরক্ষরেখা থেকে 35-40 ডিগ্রি অক্ষাংশের মধ্যেই, কারণ এই অংশটাতে মোরারলেস ঋতু পরিবর্তন হয়। আমাদের রাজ্যে ঋতু পরিবর্তন হয়, আমরা বুঝতে পারি। এখন শরৎকাল এসেছে তো আমরা বুঝতে পারছি, যখনই আকাশ পরিষ্কার থাকবে দেখবেন একদম নীল পেজা তুলোর মতন মেঘ ভেসে যাচ্ছে। এই চেঞ্জেসগুলোর দরকার আছে, বছরের সবসময় শরৎকাল থাকে না। যাই হোক, আমি কাউকে উপদেশ দেওয়ার জন্য বলছি না, সময়টা নেগেটিভ আছে সুতরাং রিয়াকশানটাও নেগেটিভ হতে পারে এটা, কারণ টাইমটা তো প্রত্যেকের ওপরই নেগেটিভলি ইমপ্লয়েড হচ্ছে না। যার তিনি যখন বলছেন আমি তার কথায় কিছু খারাপ মনে করি না, বলতেই পারেন সেটা সে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলছি, এই যে সময়টা যখন 3টে প্ল্যানেট বকরি থাকবে, বুধের গতি অলরেডি কমা শুরু হয়ে গেছে, বৃহস্পতি অ্যাবাউট টু এন্টার ইনটু ক্যাপ্রিকর্ন এগেইন, আর শনি অলরেডি ক্যাপ্রিকর্নে রয়েছে এবং সামনের বছর পর্যন্ত অন্তত মার্চ পর্যন্ত থাকবে, মার্চের মাঝামাঝি পর্যন্ত। তারপরে ও কিছুদিনের জন্য নিজের মূল ত্রিকোণে ঢুকবে, আবারও ফিরে আসবে, ফিরে এসে প্রায় 4.5-5 ডিগ্রি পর্যন্ত নিচে নামবে ক্যাপ্রিকর্নে। তো এই ফেজটা, এই যে বর্তমান অনগোয়িং ফেজটা, এটাকে কিন্তু একটু যে কথাগুলো আমি বললাম, কি বললাম একবার রিমাইন্ডার দিয়ে দিই। সেলফ ইন্ট্রোস্পেকশন করবেন, যা পড়াশোনা করলেন এই 3-3.5 মাসে সেগুলোকে একবার ঝালিয়ে নেওয়া, এবং সব থেকে বড় কথা সেগুলো যদি প্র্যাকটিস করতে পারে এবং ধৈর্য ধরে, সময়টা বেশি দিন সময় নয়, 33 দিন থাকবে, 33 দিনের পরে আর 4-5 দিন পর্যন্ত জায়গাটাকে একটু নিজেকে কন্ট্রোল করে রাখা। যেহেতু দুর্গাপুজো রয়েছে বা বিভিন্ন ফেস্টিভ সিজন রয়েছে, অনেক অনুষ্ঠান রয়েছে এ সময়, সামাজিক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, তো তার ফলে
নিজেকে একটু কন্ট্রোল রাখার দরকার আছে এই সময়টা, সেটা একটু করবেন আর কি। তো আমি একটু কয়েকটা লগ্ন ওয়াইজ একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, এখানে জুপিটার ঢোকার পরে যেটা হবে, সমস্ত কাজকর্মকে একটু স্লো ডাউন করে দেবে। জুপিটার আমাদের মেটেরিয়াল কাজকর্মের পরিপন্থী। দেখুন, যখন গ্রহ বকরি থাকে না, তখন সেই রাশিতে অবস্থানকালে পৃথিবীর সাপেক্ষে গ্রহ সব থেকে কাছে থাকে। অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি এখন অবস্থান করছে, মহাশূন্যের মধ্যে মকর রাশিতে অবস্থান করছে, এবং পৃথিবীর থেকে সব থেকে কাছে রয়েছে ইমিডিয়েট সময়টা, সব থেকে কাছে এই টাইমটাতে থাকবে। তো মকর রাশিতে যতটা কাছে থাকা যায়, তো কাছে থাকা মানে কি, কোনো গ্রহ যখন কাছে থাকে তখন সে কি করে, বেশি ফল দেবে। কার ওপর ফল দেবে? পৃথিবীর ওপর ফল দেবে। তো পৃথিবীর ওপর ফল দেওয়া মানে আমাদের ওপর ফল দেওয়া, কনসেন্স। সমস্ত আমাদের কনসেন্স আছে, সমস্ত প্রাণীরই কম বেশি আছে, কিন্তু তারা অতটা বুঝতে পারে না। হয়তো আমরা মনে করি, হয়তো তারা বোঝে, কিন্তু আমরা বুঝি আমাদের মতন করে, সেটা ব্যাপার। তো সে কি করবে? স্লো করবে, কোয়ালিটিকে ফল করাবে। কীরকমভাবে ফল করাবে? আপনার মেমোরি পার্টকে একটু একটু ডিফাং করে দিতে পারে। আপনি যে জিনিসটা একবার বা দুবার পড়ে মনে রাখতে পারবেন, সেই জিনিসটা দেখা যাবে আপনাকে 5বার পড়তে হচ্ছে। তো এখানে টাইমের ইনভেস্টমেন্টটা বেশি হয়ে যাবে। 3 নম্বর যেটা করাবে সেটা হচ্ছে একটু রেস্টলেস করাবে। মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি যখন বকরি থাকবে, ধনিষ্ঠা নক্ষত্র আলোচনা করার সময় বারবার বলেছি, ধনিষ্ঠা নক্ষত্র অ্যাকচুয়ালি মানির সাথে যুক্ত, ধনিষ্ঠা, তো মানির সাথে যুক্ত। বৃহস্পতি এখন যেখানে রয়েছে সেটা খুব বেশি মানি ফ্লো করার মতন জায়গায় নেই। তো দুটো পরস্পর বিরোধী একটা ঘটনা যদি একসাথে ঘটে, তার একটা ইম্প্যাক্টটা নেগেটিভ হয়। তো সেটা আমাদের ইম্প্যাক্টটা হবে কার ওপরে? আমাদের ওপর হবে। আমাদের মধ্যে ডিজায়ার বাড়বে। আপনাদের একটা জিনিস বারবার বলে রাখছি, বুধের ঘরে শুক্রের ঘরে, এই দুটো ঘর দিয়ে যখন রাহু পাস হবে, মানুষের নর্মাল ডিজায়ারকে বাড়িয়ে দেয়। ডিজায়ার মানে কি? মেটেরিয়াল ডিজায়ার। রাহু কোনো অন্য কিছু বাড়াতে পারবে না। তো সেই ডিজায়ারটা বাড়াবে। বৃহস্পতি থেকে কোথায় থাকবে না, পঞ্চম ভাবে থাকবে, সেখানে শনিও আছে। এখন 4th হাউসে রয়েছে, চতুর্থ দশম কম্বিনেশনে, তখন পঞ্চম নবম কম্বিনেশনে চলে যাবে। তো ডিজায়ারটা আরও বাড়িয়ে দেবে। কিন্তু সেই ডিজায়ারের ফুলফিলমেন্ট করার জন্য যে উপাদানগুলো দরকার, প্রথম যেটা দরকার সেটা মানি ফ্লো। কোনো বস্তুই তো কিনবেন আপনি, বা কোথাও ঘুরতে যাবেন, বা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রচুর ব্যারিয়ার রয়েছে। এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন এখনও রয়েছে, তার ফলে সেটা ক্ষেত্রে সমস্যা। 2 নম্বর হচ্ছে যে কোনো কিছু কিনতে গেলে যে অর্থের যোগান দরকার, সেটাও প্রপারলি আসবে না। অন্তত 95% মানুষের ক্ষেত্রে আসবে না। এবার সেটা স্তর অনুসারে ডিফারেন্স হবে। সমাজে কোন কোন ইকোনমিক বর্গ, মানে অর্থনৈতিক বর্গভুক্ত লোকের ক্ষেত্রে এক একজনের মতন হবে, কিন্তু সেটাকে কিন্তু অফকোর্স কমিয়ে দেবে বৃহস্পতি। নাম্বার 3 যেটা করবে সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক করাবে, খুব ইন্ট্রোভার্ট করাবে, নিজের মধ্যে রাখার চেষ্টা করবে। আপনার মানে যে মানুষ খুব চঞ্চল, তাকেও নিজের মধ্যে রাখার চেষ্টা করবে। তো তার পরিপ্রেক্ষিতে কি হবে? আর ধনিষ্ঠা নক্ষত্র আপনাকে চেষ্টা করবে মানে সার্চিং ফর মানি অর মেটেরিয়াল। তো দুটোর মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে। কনফ্লিক্টটা, এবং শনি যেহেতু ডিপ্রেশনের একদম চূড়ান্ত জায়গায় থাকবে, তো আপনাদের মধ্যে একটা সার্বিক ডিপ্রেশনের জায়গা তৈরি হবে। এবং বুধ, যে কমিউনিকেশনের প্ল্যানেট, সেও বকরি হয়ে যাবে 27 তারিখে। তো বকরি হয়ে যাবে, তার ফল বুধ অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে, স্লো হয়ে গেছে। 20-22 তারিখের পর থেকে কমিউনিকেশনটা মারাত্মকভাবে হ্যাম্পার্ড হবে। কথাবার্তার ক্ষেত্রে আপনি বলবেন এক, যিনি শুনবেন তিনি শুনবেন এক, বুঝবেন আরেক, আপনাকে রিপ্লাই করবে অন্য একটা। বা যে কোনো কমিউনিকেশনের মাধ্যমে আমাদের শরীরের নার্ভাস সিস্টেম, আমাদের ব্লাড সিস্টেম যেগুলো ফ্লো করে, সেখানে প্রবলেম হয়। সারা পৃথিবীতে ইন্টারনেট সিস্টেম বা ফোন সিস্টেম যেভাবে চলছে, সেখানে একটু সমস্যা হতে পারে, কিন্তু ফর দ্য টাইম বিং আবার কিছুদিন বাদে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো এই সমস্যাগুলো তৈরি করবে 3টে প্ল্যানেট। বুধ এবং বৃহস্পতি সবসময় সমসপ্তম, চতুর্থ, দশমের যোগকারী প্ল্যানেট। তো সেক্ষেত্রে দুজনেই যখন বকরি থাকবে, এবং কোথায় বকরি থাকবে না, বৃহস্পতি যেখানে থাকবে তার থেকে 9th হাউসে গিয়ে, অ্যাকচুয়ালি 10th হাউসে গিয়ে বকরি হবে, তারপর 9th হাউসে নেমে আসবে। তো সেখানেও কিন্তু একটা পঞ্চম নবম কম্বিনেশন চলে আসবে। অর্থাৎ রাহু দৃষ্ট থাকবে বুধ এবং মঙ্গল এবং রবির ওপরে,
তারপরে বৃহস্পতি থাকবে সেখানে, রাহু থেকে 9th হাউসে বৃহস্পতি থাকবে এবং বৃহস্পতি থেকে 5th হাউসে রাহু থাকবে। বৃহস্পতির একটা স্বল্প মাত্রায় কন্ট্রোল রাহুর উপরে থাকবে, কিন্তু পুরোপুরি থাকবে না, কারণ বৃহস্পতি প্রথম কথা হচ্ছে খুব সামান্য একটু এন্ট্রি হবে, আর 2 নম্বর একদম গতিবেগের শেষ সীমায় চলে আসবে। তার ফলে সে এই মুহূর্তে মেটেরিয়াল ফল দেওয়ার মতন জায়গায় কিন্তু খুব একটা থাকতে পারবে না। বৃহস্পতি মোস্টলি মেটেরিয়াল প্ল্যানেট। আমাদের নলেজ, আমরা কি জন্য অ্যাকুয়ার করি, আমরা নলেজ অ্যাকুয়ার করি সেটাকে ইউটিলাইজ করে আমরা কোনো কাজ করব, ব্যবসা করব, অর্থ আয় করব, আমাদের সংসার চালাবো, এটাই আমাদের মোস্টলি উদ্দেশ্য থাকে। তো সেই জায়গাটায় কিন্তু হ্যাম্পার করবে, হেলথ ইস্যু করাবে। জুপিটার আমাদের মেটেরিয়াল জায়গা, হেলথকে ভীষণভাবে দেখে। আমাদের শরীরের মানে একটা মোস্ট অফ দ্য পার্ট জুপিটার যুক্ত। জুপিটার জলকারক গ্রহ। জুপিটার প্ল্যানেটটার যদি কখনো জাস্ট একটু সার্চ করে দেখবেন, জুপিটারের একটা থকথকে ডিমের কুসুমের মতন প্ল্যানেট, অত্যন্ত ভারী, পৃথিবীর থেকে 1600 গুণ বড়, অর্থাৎ 1600খানা পৃথিবীর সমান। তার ফলে তার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি। তো সে জলকারক গ্রহ এবং টেম্পারেচার বেশি। তো সে কি করবে, মকর রাশিতে ঢুকবে। মকর রাশি হচ্ছে ঠান্ডা প্ল্যানেট। আপনারা বহু লোক ভাববেন যে অ্যাকচুয়ালি ডেবিলিটেটেড হয়ে যাবে, কিন্তু ডেবিলিটেটেড নয়। এখানে 5 ডিগ্রি পর্যন্ত বইয়ের ভাষায় বলা আছে ডেবিলিটেটেড, কিন্তু অ্যাকচুয়ালি রবির নক্ষত্রটা 10 ডিগ্রি পর্যন্ত এই ফলটা বৃহস্পতি দেয়। তারপরে কিন্তু বৃহস্পতি এখানে নিচের ফল দেয় না অলমোস্ট। এবং শনি বৃহস্পতি যেহেতু একসাথে আছে, অনেক লোক প্রশ্ন করেছে এখানে কি নিচ ভঙ্গ হয়ে যাবে, তো নিচ তো হচ্ছেই না, তো ভঙ্গ হওয়ার প্রশ্নই নেই। বৃহস্পতি তো ঢুকছে 2 ডিগ্রিরও কম, তো সেই দিক থেকে ফ্যাক্টর নয়। বৃহস্পতি যদি পূর্ণ গতিতে থাকতো তাহলে অসুবিধে হবে না। আপনারা দেখবেন যেই দিন বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে যাবে, তার 7 দিন পরেও তো বৃহস্পতি মোরঅললেস ওখানেই দাঁড়িয়ে থাকবে, খুব একটা ডিগ্রিগত ডিফারেন্স হবে না। ডিগ্রি মানে কি, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের ডিফারেন্স হবে 7 দিন পরে, কিন্তু ফলটা উল্টো দেবে। তখন দেখবেন মোবিলিটি এসে দেবে। যেই ডেটটা আমি বলে দিয়েছি 26 তারিখ পর্যন্ত বহুবার আলোচিত হয়েছে, ওই সময়টা হিসেব করেই বলা রয়েছে 18 থেকে 7 দিন, 25 তারিখ। 26 তারিখের পর থেকে আস্তে আস্তে মোবিলিটি আসা শুরু করবে। পরবর্তী 1-1.5 মাসের মধ্যে ফুল ফ্লেজেড মোবিলিটি নিয়ে নেবে জায়গা। যদিও শুক্র বকরি হবে মধ্যেখানে, বুধও গিয়ে মকর রাশিতে বকরি হয়ে আবার ধনু রাশিতে নেমে আসবে, কিন্তু সেটা অনেক পরের দিকের ঘটনা, জানুয়ারি মাসের ঘটনা, এবং শুক্র বকরি হবে ডিসেম্বর মাসের মিড টাইমের পর। তো তাহলেও মেজর প্ল্যানেটগুলো মার্গী হয়ে যাবে। যেটা হবে সেটা হচ্ছে কাজের প্রেশার অত্যন্ত বাড়াবে। যে যে ফিল্ডে রয়েছেন সে ফিল্ডে খুব মানে বক ডাউন হয়ে যাবেন কাজের ক্ষেত্রে কিন্তু, এবং খাটতে হবে সেটাকে শিখতে গিয়ে। বারবার বলছি যে যে কাজটা আপনার 2বারে হয় সে কাজটা 5বার করে তারপরে কাজটাকে সফলতায় আসতে পারবে। এবং ফ্রাস্ট্রেশন তৈরি করবে, স্ট্রেস তৈরি করবে প্রচুর পরিমাণে। তো এটাকে রিলিভ করার বারবার একটা জিনিস বলছি, কোনো কিছু যখন দেখবেন যে জিনিসটা যেরকম ফল দিচ্ছে সেটাকে জোর করে কাটানোর কখনো চেষ্টা করবেন না, কারণ এটা অ্যাস্ট্রোলজিতে কোনোদিন বলা নেই যে গোচর ফল বা একদম জন্মছকগত যে ফলগুলো একদম স্ট্যাটিক। অর্থাৎ ধরা যাক কোনো বাচ্চা জন্মান্ধ, ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল, তো তাকে কিন্তু মহর্ষি ব্যাস যে তার অ্যাকচুয়ালি পিতা, সে কিন্তু কখনো চেষ্টা করেননি যে তাকে দৃষ্টিদান করতে, শুধু দিয়ে দিতেই পারতেন, করেননি কখনো। তো কিছু স্ট্যাটিক ফল আছে যেটা কখনো চেঞ্জ হয় না। যেগুলো চেঞ্জ হয় সেগুলো হচ্ছে কিছুটা আমাদের কনকারেন্ট এফেক্ট, কিছুটা আমরা তার কিছু রেমেডিয়াল মেশার থাকে। তো এটা হচ্ছে স্ট্যাটিক এফেক্ট। স্ট্যাটিক এফেক্টকে জোর করে যদি চেঞ্জ করানোর চেষ্টা করেন আপনাকে হিতে বিপরীত ফল দেবে। অর্থাৎ গরমকালে যদি ঠান্ডা লাগাতে চান তাহলে আপনাকে একটা বদ্ধ ঘরে এসি চালিয়ে থাকতে হবে, আপনি বাইরে সেই ঠান্ডার অনুভব করতে পারবেন না, অন্তত কলকাতায় থেকে। এইটা বোঝার চেষ্টা করুন, এটা হচ্ছে কালগত ফল, এই ফলটা পেতেই হবে। এবং মেন্টালি মানে মেটেরিয়াল ইকুইপড করবে না এবং মেন্টালিও ওয়েল ইকুইপড করবে না, দুটো জায়গাতেই কিন্তু আপনাকে অনেকটা স্থিতবী করে রাখবে। আমি একদম পরিষ্কার বলছি, মেষ বৃষ এই দুটো লগ্নের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ অত্যন্ত বাড়বে এবং চেষ্টা করবে ডিজায়ারটাকে কমানো। স্পেশালি বৃষের ক্ষেত্রে বলছি, যেহেতু লগ্নের ওপরে রাহু রয়েছে, ডিজায়ারটাকে কমানোর চেষ্টা করবেন।
এবং কমিউনিকেশনটা করবেন খুব বুঝে, কারণ 5th হাউসে বুধ বকরি হয়ে যাবে মঙ্গল এবং রবিকে সাথে নিয়ে। বাড়ির ফ্যামিলি জায়গাও কিন্তু সাবধানে রাখার চেষ্টা করবেন। এইবার বলি একদম স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে জেমিনাই এবং আমাদের ক্যান্সারের ক্ষেত্রে এই দুটো যাদের লগ্ন আছে তারা কিন্তু আগামী 1.5 মাস, অর্থাৎ আমি যেদিন ভিডিও আপলোড হবে, যেদিন আমি প্ল্যান আছে 11 তারিখ বা 12 তারিখ হয়তো আপলোড হয়ে যাবে, তো সেদিন থেকে পরবর্তী 45 দিন খুব সাবধানে থাকবেন এই দুটো লগ্নের ক্ষেত্রে, জেমিনাই এবং ক্যান্সার। খারাপ আছে সময়। খারাপ মানে কি হবে, মানে নেগেটিভলি ভাববেন না। আপনি যে মেটেরিয়াল আসপেক্টগুলো চিন্তা করছেন সেগুলোর ফুলফিলমেন্ট হবে না। আপনি যদি মনে করেন আমি কারোর থেকে 50,000 টাকা পাবো, দেখা যাবে সেই টাকাটা হয়তো 2বার বা 3বারে আপনার কাছে আসলো, একবারে আসলো না বা আসলোই না। ডিপেন্ডস অন ইওর দশা এবং ছকের কতটা স্ট্রেংথ আছে। এবং শরীরকে সুস্থ রাখবেন। বৃহস্পতি কিন্তু প্রচণ্ড পেটের রোগ দেয় এবং সুগার সেন্ট্রিক প্ল্যানেট, তো চেষ্টা করবেন। এবং মহিলাদের ক্ষেত্রে ওভারি ভীষণভাবে এফেক্ট করে, তো প্রত্যেকে শরীরে যদি কোনো প্রবলেম দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর দেখাবেন। কারণ এই যে বৃহস্পতি যে গতিতে আছে এখন যে বলবত্তা আছে, সেই বলবত্তাটা খুব প্রুডেন্ট নয়। এটা কিন্তু এই নিয়ে বোধহয় 6বার বললাম একটা কথা। জুপিটার আমার 10th হাউসে আছে, আমাকে বিরাট কিছু দিয়ে দেবে না। আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আমাকে নর্মালি SMS করে বা ফোন করে জানাতে পারেন যে আগামী আজকে 12 তারিখ যদি হয়, 12 তারিখ থেকে পরবর্তী 45 দিনের মধ্যে আপনার কাছে কি মেটেরিয়াল আসপেক্ট এসছে। 95% লোকের ক্ষেত্রে আসবে না। 5% লোক যারা থাকে তাদের ছক অত্যন্ত বলশালী ছক, খুব খারাপ সময়ও যারা অনেকটা ডিভিডেন্ড পেয়ে অভ্যস্ত, যাদের মেটেরিয়াল কর্মফল অত্যন্ত ভালো, তাদের আমি আলোচনার মধ্যে রাখছি না। আমি 95% মানে বুঝতে পারছেন তো, আমি সিংহভাগ লোককে ধরে বলছি, কিন্তু এতটা রিস্ক নিয়ে অন এয়ারে কথা বলছি। সুতরাং তার ফলটা বলছি কারণ আমার সামনে পরাশরী ঘোড়া খোলা রয়েছে, তিনি বলছেন। তো হেলথ ইস্যুকে খেয়াল রাখবেন। যে সরকারি বিধিনিষেধ আছে, অর্থাৎ প্যান্ডেমিক, বেশ কিছু নিউজ পোর্টালে আমি দেখছি কোথাও বলছে যে কমে যাবে, কোথাও বলছে বেড়ে যাবে, এগুলোর মধ্যে যাবেন না। যেগুলো নির্দেশ আছে, গভর্নমেন্ট যে সার্কুলার আছে, সেগুলো মেনে চলবেন, যেভাবে বলছে মানবেন। দিশেহারা হয়ে যাবেন না হঠাৎ করে, কারণ বুধ কিন্তু কমফোর্টেবল সিচুয়েশানে নিজের ঘরে আছে। তো এখনও যেহেতু পুরোপুরি ও স্তব্ধ হতে পারেনি ভেলোসিটির দিক থেকে, তো বহু লোক কিন্তু প্ল্যান করে নেবেন পুজোর সময় ঘুরতে যাব, টিকিট কেটে ফেলবেন, এগুলো কিন্তু করার একটা শুরু হয়ে যাবে। সেটা অগাস্ট মাসের মিড পজিশন থেকে স্টার্ট হয়ে যাবে। বাট বলে রাখছি, সেপ্টেম্বর মাসের 20-22 তারিখের পর থেকে কিন্তু সিনারিওটা একটু অন্যরকম হওয়ার প্রবাবিলিটি আছে। কোনো ভয় দেখানোর কিছু নেই, একটু প্রবাবিলিটি আছে। সো সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে কাজ করবে। নাম্বার 4, সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই। সিংহ লগ্নের যেহেতু 5th হাউসের লর্ড 6th হাউসে আছে, সন্তানের জায়গায় খেয়াল রাখবেন। এবং 6th হাউস থেকে তার 5th দৃষ্টি 10th হাউসে আছে, সুতরাং কাজের প্রেশার মারাত্মক বাড়বে, বকডাউন করবে প্রচুর পরিমাণে। এবং হেলথ ইস্যু থেকে সাবধান, স্পেশালি হাই ব্লাড প্রেশার এবং সুগারের থেকে খুব সাবধানে থাকবে। কন্যা লগ্নের ক্ষেত্রে বহু মানুষ প্রশ্ন করেছেন, বৃহস্পতি এসে ঢুকবে 5th হাউসে। হ্যাঁ, সামান্য কিছু রিলিফ দেবে, কিছু আটকে থাকা টাকা পয়সা পেলেও পেতে পারেন, ডিপেন্ডিং অন ইওর দশা। আমি পেলেও পেতে পারেন মানে এরকম নয় যে বলছি আপনাদের কার দশা কি, আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি, সেটা তো জানি না। তো দশা যদি বেটার থাকে তাহলে পাবেন, আর না হলে কিন্তু পাওয়ার মতন একটা আশা তৈরি হবে। পাবেন ডাইরেক্ট হওয়ার 7 দিন পরে, বা পার্শিয়ালি পেতে পারেন, তো সেই সিচুয়েশন হবে। বাট প্রত্যেককে বলছি হেলথ ইস্যু কিন্তু সাবধানে রাখবেন। দুটো প্ল্যানেট, মঙ্গল এবং চন্দ্র, দুটো মেজর প্ল্যানেট একদম গতিহীন অবস্থায় দুটো ভিন্নার্থক নক্ষত্রে বকরি হয়ে যাবে। কীরকমভাবে না, চন্দ্র এসে মঙ্গলের ঘরে নীচ হয়, মঙ্গল গিয়ে চন্দ্রের ঘরে নীচ হয়, বা দুজনে একসাথে যদি থাকে তাহলে সেটা নিজভঙ্গ রাজযোগ করায়। তো সেই হিসেবে চন্দ্র এবং মঙ্গল সম্পূর্ণ বিপরীতধর্মী প্ল্যানেট, এবং স্যাটার্ন এবং বৃহস্পতির মধ্যে কোনো আপাদমস্তক ডিফারেন্স নেই, কিন্তু দুজনের একে অপরের প্রতি নিউট্রাল। কারণ বৃহস্পতি যতই জ্ঞানী হোক, সে শনির কাছে নতজানু হয়েই থাকবে, কারণ শনির থেকে জ্ঞানী কেউ নয়। রবির পরে যদি কেউ জ্ঞানী হয় সেটা স্যাটার্ন। তো জুপিটার এখানে এসে বেশি কিছু বোঝানোর চেষ্টা করবে না, এমনি নিজের
মাথা নত করে দেবে। তো সেই হিসেবে চেষ্টা করবেন সব সময় যে হেলথ ইস্যু, দুটো যেহেতু ডিফারেন্ট নক্ষত্রে রয়েছে এবং দুটো নক্ষত্রের এক ঘরে রয়েছে, দুটো ডিফারেন্ট নক্ষত্রে রয়েছে এবং বুধের নবাংশে বৃহস্পতি থাকবে, তো খেয়াল রাখবেন পেট রিলেটেড জায়গায় যেন কোনো প্রবলেম না করে। খুব মেজর আমাদের ডাইজেস্টিভ পার্টি, হালকা খাবেন, ফেস্টিভ সিজন আছে, খাওয়া দাওয়া বাড়িতে লোকজন হয়তো আসলো, খুব সীমিতভাবে হলেও আসা যাওয়া হবে, চেষ্টা করবেন সেটা করার। এক্সপেন্ডিচারকে কিন্তু প্রচুর বাড়াবে, কারণ তুলা রাশি হচ্ছে ব্যালেন্সের ঘর, সব জায়গাকে ব্যালেন্স করে। তো তার ঘরের দ্বাদশে গিয়ে রবি মঙ্গল এবং বকরি বুধ হয়ে যাবে, তো এক্সপেন্ডিচার প্রচুর করাবে এ সময়। এমনিতেই মানুষকে দেওয়া থোয়া থাকে, এই সময় খরচাপাতি একটু হয় কম বেশি, তো চেষ্টা করবেন এক্সপেন্ডিচারটা যতটা সম্ভব বুঝে শুনে করা। সিংহ লগ্নের ক্ষেত্রেও তুলা লগ্নের ক্ষেত্রেও যেটা বলে দিলাম, এক্সপেন্ডিচারটা খেয়াল রাখবেন এবং ব্লাড সুগার থেকে লক্ষ্য রাখবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি বাড়বে, এক্সট্রা রেসপন্সিবিলিটি। থার্ড হাউসে দুটো প্ল্যানেট বকরি রয়েছে এবং তারা কিন্তু যথাক্রমে শনি দ্বাদশে এবং বৃহস্পতি একাদশে দৃষ্টি দেবে। সুতরাং আপনাকে প্রচুর ভিগিয়ার বাড়াবে, সাহস বাড়াবে এবং তার সাথে স্ট্রেংথ বাড়াবে এবং এক্সপেন্ডিচারও বাড়াবে। ঘুরতে যাওয়ার প্ল্যান করার প্রচুর যোগ আছে শনির দ্বাদশে দৃষ্টি থাকার জন্য। তো যেখানেই যান না কেন সরকারি নির্দেশ মেনে তারপরে যাবেন, কোনো রিস্ক নিয়ে যাবেন না, এটাই বলার। কারণ টাইমটা কিন্তু মোর অর লেস এখনও এই বছরের মধ্যে এই সময়টা হচ্ছে, যদি বলতে পারেন নেগেটিভ কথা বলছি, তো নেগেটিভ সব থেকে খারাপ টাইম এটা। তো প্রত্যেকে নিজের ওপরে যে মানুষ নিয়ন্ত্রণ হারাবে, সেই বৃহস্পতি হচ্ছে সব থেকে বেশি ইয়ারস্টিক তৈরি করে। শনি কিন্তু আপনাকে কিছু শেখাবে না, শনি আপনাকে পরিমণ্ডল তৈরি করে দেবে শিখিয়ে দেওয়ার, অর্থাৎ আপনাকে গুরুগৃহে পাঠানোর ব্যবস্থা করবে, আপনাকে কম্প্রিহেন্সিভ সন্তান দিল, এবার সন্তান মানুষ করার পদ্ধতি শনি বলবে না, আপনি মানুষ করতে করতে শিখবেন যে কী করে সন্তান মানুষ করতে হয়। স্যাটার্ন কোনোদিন শর্ট টার্ম এফেক্ট দেয় না, লং টার্ম। চাকরি দিল, এবার চাকরি করতে করতে আপনি কাজ করা শিখবেন আস্তে আস্তে, কী করে কাজ করতে হয়, কী করে সার্ভিস দিতে হয়, কী করে ব্যবসা করতে হয়, যেটাই করুন না কেন। কিন্তু বৃহস্পতি আপনার গুরু, সবসময় বসে থাকবে পাশে, তো সে ইমিডিয়েট যে পোর্শনে থাকবে সে খুব বেশি অ্যাক্টিভ পোর্শনে থাকবে না। তার ফলে আপনি কিন্তু আপনার নিজের যে ইয়ার স্টিক আছে, সেই ইয়ার স্টিকটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন কিছুদিনের জন্য, বা অনেকটা পরিশ্রম করার পরে সেটা ফেরত পাবেন। তার ফলে বেশি পরিমাণে দিশেহারা হয়ে এমন কোনো কাজ করে গাড়ি চালাচ্ছেন খুব উত্তেজিতভাবে, এগুলো করতে যাবেন না। কোনো উত্তেজনার দরকার নেই, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে চলুন জাস্ট। ধনু লগ্নের ক্ষেত্রে বলবো এক্সপেন্ডিচার কমাবে, যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতি বকরি থাকবে মঙ্গলের নক্ষত্রে, এক্সপেন্ডিচারকে কমাবেন, সন্তানের প্রতি দৃষ্টি দেবেন এবং যেটা সব থেকে বেশি চেষ্টা করবেন ঘরের শান্তি বজায় রাখা। কারণ দ্বাদশে কেতু আছে শনির নক্ষত্রে, শনি আপনার দ্বিতীয় ঘরে বসে রয়েছে চন্দ্রের নক্ষত্রে, অষ্টমপতির নক্ষত্রে। তো ঘরে কিন্তু শান্তি রাখবেন এবং স্পাউসের কিন্তু কথাবার্তার প্রতি চেষ্টা করবেন ইগনোরেন্সটাই বেশি রাখা, অর্থাৎ উপেক্ষা করা, সব কথার উত্তর দেবেন না। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি বেটার টাইম, তত সারা বছরের সাপেক্ষে কম্পারেটিভলি এটা বেটার টাইম, কিন্তু যারা খারাপ দশায় রয়েছেন তারা কিন্তু বেটার টাইমের ফল পাবেন না। মানে আমি বলতে পারি 20% বেটার টাইম, যদি ভালো দশায় থাকেন তো, নচেত নয়। কাজের প্রচুর স্ট্রেস বাড়বে, রাতের ঘুমকে নষ্ট করবে এবং জীবনটা একটু ইনভার্টেড হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে আপনি রাতে কাজ করছেন, দিনের বেলা ঘুমিয়ে রয়েছেন, এরকম সিচুয়েশন কিন্তু তৈরি করার প্রবাবিলিটি করবে। পিতামাতার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, স্পেশালি পিতার স্বাস্থ্যের প্রতি কিন্তু বেশি দৃষ্টি দেবেন, পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিত্ব। এক্সপেন্ডিচারকে হ্রাস করার চেষ্টা করবেন। শনি লগ্নে থাকলে কিন্তু এমনি মানুষের মধ্যে ক্লোজ ফিস্টেড নেচার তৈরি করে, কিছুটা কৃপণতা তৈরি করে। আমি বলেছি খরচার ক্ষেত্রে ব্যালেন্সড হবেন, অ্যাকচুয়ালি যেখানে দরকার সেখানে করবেন, যেখানে দরকার নেই সেখানে খরচা করবেন না, যতদিন 26 তারিখ ক্রস না করছে অক্টোবরে।
কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি বৃহস্পতি দুজনই দ্বাদশে চলে আসবে। দ্বাদশে এসে বিশেষ করে বৃহস্পতি আসার জন্য বাইরে থেকে কাজের যোগ প্রচুর আসবে, যেটাকে আমরা বাইরে মানে কোথায়, আমি বারবার বলেছি আপনারা বাইরে মানে ভারতবর্ষের যে পলিটিক্যাল যে ম্যাপ আছে তার বাইরে মনে করেন, এরকম ব্যাপার নয়। বাইরে মানে আপনার যেখানে জন্ম রয়েছে সেটা টেন্টেটিভলি শাস্ত্রে বলা আছে 200 কিলোমিটার পর্যন্ত। এখানে ক্রোশে হিসেব আছে, আমি সেটা কনভার্ট করে বলছি 200 কিলোমিটার। তো সেই হিসাবে বাইরে, তো সেটা অন্য স্টেট হতে পারে, আমাদের এত বড় দেশ, সেটা অন্য স্টেট হতে পারে, সেখান থেকেও আসতে পারে কাজের যোগাযোগ। বাট যেখানেই আসবে দেখবেন একটু প্রসেসিংটা স্লো হবে, কারণ একদম স্যাটার্ন ভেলোসিটিলেস অবস্থায় থাকবে। আপনিও চেষ্টা করবেন যাতে প্রসেসিংটা স্লো হোক, আপনি যাতে জয়েন করতে পারেন নভেম্বর বা মিড অফ নভেম্বর থেকে, তাহলে কম্পারেটিভলি বেটার হবে। বাট এক্সপেন্ডিচার কমাবেন, গৃহশান্তি বজায় রাখবেন এবং রাত্রিবেলা কোনো বিতর্কিত কথা বলবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। আর যানবাহন যারা চালান, স্পেশালি 4 হুইলার যারা চালান, ঢাকা মানে কাভার্ড গাড়ি যারা চালান, তারা খুব সাবধানে চালাবেন, বিশেষ করে যদি ড্রাইভ করেন তো খুব সাবধানে। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মীন লগ্নের সময় কিন্তু অ্যাজ এ হোল এই সময় এক্সপেন্ডিচার এবং শারীরিক জায়গা কিন্তু ভালো রাখবে না, সুগার লেভেল বাড়াবে প্রচুর পরিমাণে। যারাই সুগার ট্রেন্ড আছেন তারা সাবধান থাকবেন। প্রচণ্ড মেন্টাল অ্যাংজাইটি এবং প্রেশার বাড়াবে, কারণ মঙ্গল রয়েছে, দৃষ্টি দিচ্ছে অ্যাকচুয়ালি, এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে রয়েছে, একাদশে রয়ে বৃহস্পতি অলমোস্ট একটা ডিফার্ম স্টেটে থাকবে, তার ফলে খুব একটা বেশি হেল্প করতে পারবে না। লগ্নপতি নিজে দুর্বল হয়ে যাবে, সেটা ধনু লগ্নের ক্ষেত্রে আপনাদের বলেছি। লগ্নপতি নিজে দুর্বল হয়ে যাওয়া মানে সে কিন্তু অনেকটাই জাতক জাতিকাকে তার যে ডিভিডেন্ডটা সে দিতে পারে তার থেকে কিন্তু বিরত হয়ে যাওয়া। ভালো দশা থাকলে একটু হেল্প পাবেন, কিন্তু যদি খারাপ দশায় থাকেন তাহলে সাবধান থাকবেন। কতদিন? মোটামুটি 26 তারিখ পর্যন্ত। তারপরে সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হবে। যার যত খারাপ দশা থাকবে তার ক্ষেত্রে এফেক্টটা আরও 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন পরে গিয়ে দেবে। যার বেটার দশা থাকবে সে খুব দ্রুতই 26-এর পর থেকে তাদের দশা ভালো মানেও তো তারা তো গ্রেডেশন আছে, সেই গ্রেডেশন অনুসারে সে পাওয়া শুরু করবে আর কি, কিন্তু ডেফিনেটলি পাবে। তো অ্যাজ এ হোল জায়গা খারাপ নয়, তবে চেষ্টা করবেন এক্সপেন্ডিচারকে করার। জুপিটার কিন্তু বারবার আমি বলছি, জুপিটার আমাদের মেটেরিয়াল প্ল্যানেট এবং মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল জায়গার একদম প্রথম স্টেপ, 9th হাউস, তা আমাদের ধর্মস্থান। অ্যাকচুয়ালি ধর্ম মানে কি? যে গুণ থেকে আপনাকে পৃথক করা যায় না, সেটাই তার ধর্ম। লঙ্কার ধর্ম ঝাল, লঙ্কা যদি মিষ্টি হয় তাহলে সে ধর্মচ্যুত হয়েছে, সেটাকে আমরা বলি। তো ধৃ ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে লালন পালন করা, টু ফস্টার। তো যে গুণ থেকে তাকে পৃথক হয়ে যাবে, অর্থাৎ জুপিটারের যে গুণ, কোনো গ্রহের, সব গ্রহেরই তো একটা গুণ আছে। জুপিটার গুণ কি? জুপিটার 9th হাউসের লর্ড, পিতৃভাবের কারক, সন্তান ভাবের কারক, 5th হাউসের অধিপতি বলা হয়েছে। তো রবি থেকে 5th হাউসে জুপিটার, তো রবি হচ্ছে পিতার সন্তান। তো সেই হিসাবে আবার পিতার গুরু একাধারে, সে আবার 9th হাউসেরও থেকেও দৃষ্টি দিচ্ছে। তো আমি ট্রাইন একে একদিন আপনাদের বুঝিয়েছিলাম, একে মানে বলে বুঝিয়েছিলাম, আমার তো বোর্ড নেই, বলে বুঝিয়েছিলাম। তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, জুপিটার যখন ডিফার্ম হয়ে যায়, কম বলশালী হয়ে যায়, মেটেরিয়াল ফলটা সে পুরোপুরি দিতে পারে না, তখন কিন্তু সে চেষ্টা করে, মানে আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত মেটেরিয়াল ফলটা কিছুদিনের জন্য একটু কমিয়ে দেওয়া, তাহলে আমাদের ব্যক্তিগত কষ্টটাই কম থাকবে এবং সময়ের সাথে এইটুকু টাইম পার হওয়া, তারপরে সিচুয়েশন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। পুরো কলিযুগটাই দাঁড়িয়ে রয়েছে মেটেরিয়াল আসপেক্ট এবং ডিজায়ারের উপরে, এটাই কলির বেসিক প্রকৃতি। তো সেই প্রকৃতির বিরুদ্ধে তো ভগবান কখনো ফল দেবে না, এটা তো সত্যযুগের মতন ফল দেবে না, কলিযুগের মতন ফল দেবে, যেখানে ধর্ম একটা পায়ে দাঁড়িয়ে রয়েছে। তো তার ফলে কি হবে? জুপিটারকে সে তার মেটেরিয়াল ফল দেওয়ার মতন জায়গায় নিয়ে যাবে, কিন্তু এটা একটা সামথিং বিরতি। এই বিরতিটাতেও শেখার চেষ্টা করুন যে যখন মেটেরিয়াল একটু ডোয়ার্থ আসে, যখন একটু কমে যায়, তখন আমাদের কিভাবে থাকা উচিত সেটাও বোঝা উচিত, সেটাও করবেন। এবং জুপিটার থেকে 9th হাউস, প্রথমে 10, তারপরে 9th হাউস যেহেতু বুধ থাকবে, মঙ্গল থাকবে, রবি থাকবে, তার ফলে কিন্তু চেষ্টা করবেন প্রত্যেকেই কথাবার্তা এবং কমিউনিকেশনের উপরে খুব দৃঢ়ভাবে নজর দেওয়া, অযাচিত কাউকে অপমানজনক কথাবার্তা বলা, এগুলো থেকে বিরত থাকবেন। বিশেষ করে যারা
বয়স্ক মানুষ, কাউকেই বলা উচিত নয় অ্যাকচুয়ালি, কিন্তু যারা বয়স্ক মানুষ, যারা গুরুস্থানীয়, তাদের ক্ষেত্রে কিন্তু সম্মান রেখেই কথা বলবে। ভালো থাকবেন প্রত্যেকে। অ্যাজ এ হোল গোচরকে খুব নেগেটিভ বলা যায় না, কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনাদের বা আমাদের প্রত্যেকের চারিত্রিক যে কতটা আমরা সেটাকে নিয়ে চলতে পারছি তার উপরে। যেগুলো বললাম একটু মেনটেন করবে, তাহলে সময় কিছুদিনের সময়, 40 দিন এটা খুব বড় সময় না, একটু কন্ট্রোল করে চলবে, বেরিয়ে যাবে। ভালো থাকবেন।